আসসালামু আলাইকুম অথেন্টিক এডুকেশনাল সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করাবো অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনীর 180 পৃষ্ঠার 1 নংয়ের খ নং অঙ্কটি। 1 নংয়ের ক এবং খ দুটি আমার চ্যানেলে শর্টস আকারে দেওয়া আছে, বাট খ নং অঙ্কটি একটু বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে এই ম্যাথের অ্যান্সারটা ভুল আছে, মানে অঙ্কটা একটু ভুল পদ্ধতিতে করিয়েছে এবং কেউ কেউ হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণের মান দিয়ে করিয়েছে। আসলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে অনেকেরই ধারণা নেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের, যেহেতু এই টপিক্সটা ত্রিকোণমিতিক অনুপাতের যে টপিক্সটা সেটা অষ্টম শ্রেণীর বইয়ে বিস্তারিত ব্যাখ্যা নেই। তাই আমি চেষ্টা করছি একটু অন্য উপায়ে ইজি নিয়মে বুঝিয়ে দেওয়ার। তাহলে চলুন শুরু করি। আমি প্রশ্নটা আগে একবার একটু দেখিয়ে নিই। আমি এখানে প্রশ্নটা এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটু এখানে আলাদাভাবে লিখেছি। উদ্দীপকটা কী ছিল? উদ্দীপকটাতে ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা PQ = 1 সেন্টিমিটার এবং OR লম্ব PQ। আচ্ছা, এবং প্রশ্ন খ নং প্রশ্নটিতে বলেছে OR = x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান কত? আচ্ছা, এটা ছিল মূলত চিত্র। এটা এই যে PS, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তারপরে এখানে হচ্ছে PQ বেশ ভিন্ন যে কোনো একটি যা, আর এই জায়ের উপরে OR হচ্ছে একটি লম্ব। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা শুরু করি। আমি প্রথমে চিত্রটা এঁকে নিয়েছি। আচ্ছা, আমি ফার্স্টে কি লিখেছি, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো লিখেছি। দেওয়া আছে PQ = 1 সেন্টিমিটার, উদ্দীপকে দেওয়া ছিল, এবং খ নং প্রশ্নের মধ্যে ছিল OR = x/2 - 2 সেন্টিমিটার। ওকে, তারপর কি করেছি, আমি লিখেছি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো যা, মানে বেশ নয় এমন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে এই যে এখানে এই জায়ের উপর অঙ্কিত লম্ব হচ্ছে OR, যেহেতু এটা এই জায়ের উপর OR লম্ব, তাই OR লম্বটি PQ জাকে সমান 2 ভাগে বিভক্ত করেছে, মানে এই PR = হচ্ছে QR। এই পাশটা এবং এই পাশটা দুটাই হচ্ছে সমান। এই নিচে আমি কি লিখেছি, চিত্র হতে OR লম্ব PQ, মানে PQ জায়ের উপর OR হচ্ছে লম্ব, যেহেতু লম্ব এই সংজ্ঞা অনুসারে PR = QR। ওকে, তারপরের পেজে যাই। ওকে, দ্বিতীয় পেজে চলে আসলাম। এখানে কি লিখেছি, সুতরাং যেহেতু আমি শর্ততে লিখেছিলাম যে এই যে এখানে সংজ্ঞাটা আরেকবার একটু দেখিয়ে নেই, বেশ ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পাশটা যেহেতু সমান, তাহলে শুধু এই PR অংশটা PQ অংশের অর্ধেক, সমান 2 ভাগে যেহেতু বিভক্ত করে, তাই PR অংশটা হচ্ছে PQ অংশের অর্ধেক। তাই আমি এখানে কি লিখেছি, আমি লিখেছি PR = হাফ PQ, হাফ অফ PQ। এখন হাফের মতো রাখলাম। PQ এর মান যেহেতু 1 সেন্টিমিটার দেওয়া ছিল, তারপরে 1 সেন্টিমিটার দেওয়া ছিল, তাই কি করেছি, এই xটাকে 1 এর সাথে গুণ করে ফেলেছি, মানে উপরে নিয়ে গেছি। এটা না নিলেও চলবে, বাট এভাবে করলে পরবর্তীতে যখন সমাধানটা করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই xটা উপরে নিয়ে গেলাম, 2 নিচে। ওকে, তারপরে কি লিখেছি, ত্রিভুজ PORA, এই যে POR, এটা একটা ত্রিভুজ এবং এটা আমরা জানি যে এটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ যে কোনো লম্ব, যেহেতু এখানে লম্ব উৎপন্ন হয়েছে, PQ জায়ের উপর OR লম্ব উৎপন্ন হয়েছে, লম্বগুলো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই POR এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে আমি কি লিখেছি, ত্রিভুজ PORA, ত্রিভুজ PORA কোণ ORP = 90 ডিগ্রি। ORP, এই যে ORP
যে কোণটা মাঝখানে থাকবে সেই কোণটাকে, যেহেতু আর মাঝখানে রেখেছি তাই আর কোণকে বোঝানো হয়েছে। ও আর পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এই যে এখানে লিখেছি, যেহেতু ও আর লম্ব পি কিউ, একটা রেখা যদি আরেকটা রেখার উপর লম্ব হয় তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি কোণ। যেহেতু ও আর পি কিউর উপর লম্ব, তাই ও আর পি কিউ এর উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, এবং কি লিখেছি, কোণ আর পি ও ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর পি ও, ওকে, কীভাবে? আর পি ও ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি তো দেয়া নাই, তাহলে কিভাবে আনলাম? ওকে, দেখাচ্ছি। ও থেকে পি পর্যন্ত এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেম একইভাবে ও থেকে কিউ পর্যন্ত এটাও তো বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ উৎপন্ন করব সবগুলো ব্যাসার্ধ সমান। তাহলে ওপি এবং ও কিউ দুইটাই যেহেতু ব্যাসার্ধ, তাহলে এই পি ও কিউ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজগুলো কি করে? অপর বাহুর সাথে মানে তৃতীয় বাহুর সাথে অথবা ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। যেহেতু এই পি ও কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই যে এই বাহুটা এবং এই বাহুটা যেহেতু সমান, তাই তারা তৃতীয় বাহুর সাথে একই কোণ উৎপন্ন করবে, মানে সমান সমান কোণ উৎপন্ন করবে। তাই এটা যেহেতু 30 ডিগ্রি, এই পাশটা হবে কি 30 ডিগ্রি। এজন্য আমি লিখেছি এই যে আর পি ও ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপরে কি লিখেছি, একটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণের মান আমি জেনে ফেলেছি। দুইটা কোণের মান যেহেতু জেনে ফেলেছি, 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণের সমষ্টি মাইনাস করে দিলেই কি অপর যে কোণটা আছে সেই কোণটা পাবো। তাহলে আমি কি লিখেছি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন সেম ওই যে ওই ত্রিভুজটাতে ত্রিভুজ পি ও আর এ, পি ও আর ত্রিভুজের মধ্যে 3টা কোণ আছে। কি কি কোণ আমি দেখাচ্ছি। আচ্ছা, ও আর পি, ও আর পি, এই যে ও আর পি, ওকে। তারপরে কি লিখেছি, আর পি ও মানে পি কোণ, আর পি ও, এই যে পি কোণটা। তারপর কি লিখেছি, পি ও আর, পি ও আর, তাহলে ও কোণটা 3টা কোণ দেখিয়ে ফেলেছি। তাহলে 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এই যে এখানে লিখলাম 180 ডিগ্রি। বা এখন এটার মান একটু আগে লিখেছি 90 ডিগ্রি, এটার মান লিখেছি 30 ডিগ্রি, এটার মান এখন বের করব। তাই এটা যা আছে তাই রেখে দিলাম। এখানে হচ্ছে 180 ডিগ্রি। এখন 90 ডিগ্রি 30 ডিগ্রি প্লাস করলে কত হয়? 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি প্লাস পি ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন পি ও আর এর মান বের করব, তাই পি ও আরকে এখানে রাখলাম আর 120 ডিগ্রি 180 ডিগ্রি থেকে মাইনাস করে দিলাম। তাহলে কত হলো? কোণ পি ও আর ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের 3টা কোণ আমি কি পেলাম? একটা 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ একটা কোণ তো 90 ডিগ্রি হবে। বাকি 2টা কোণ, একটা যেহেতু 30 হয়েছে আর একটা কি 60। এটা কিন্তু আমরা নর্মালি জানি যে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি 2টা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তো একটা যেহেতু 30 ডিগ্রি হয়েছে, অটোমেটিক্যালি আরেকটা কি 60 ডিগ্রি হবে। বাট মুখে বললে তো হবে না, আমাদেরকে বুঝিয়ে দেখাতে হবে, মানে অঙ্ক করে দেখাতে হবে। তাই এই এতটুকু জায়গা মানে আমাদের করতে হয়েছে। ওকে, এখন এই যে এই জায়গাটাতে এসে আমি যেটা বলেছিলাম ফার্স্টে যে কিছু কিছু ইউটিউব চ্যানেলে ম্যাথটা ভুল করেছে। এই যে এই জায়গাটাতে ভুল করেছে। কি ভুল করেছে? আচ্ছা, তোমরা ছোট, এটা হয়তো বা তোমরা বড় ক্লাসে উঠলে এই জিনিসগুলো আরও ভালো করে জানতে পারবে, বাট আমি চেষ্টা করছি তোমরা ছোট হওয়ার পরও আমি চেষ্টা করছি যে জিনিসটা ভালোভাবে বোঝানো। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মূলত কীরকমের হয় দেখো। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটা আমরা জানি, তা বাকি 2টা কোণ কীরকম হতে পারে? এই যে দেখো, এই কোণটা তো 90 ডিগ্রি জানি, এই কোণটা 90 ডিগ্রি আর বাকি 2টা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এই যে একটা কোণ যদি এখানে আমি 2 রকমের কোণ উৎপন্ন হতে পারে। ধরো এখানে একটা 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, তাহলে এই যে 45-এ 90 ডিগ্রি হয়ে গেল। আবার আরেকভাবে হতে পারে, যেমন এই রকম, যেটা আমি হচ্ছে অঙ্কের মধ্যে করেছি। আচ্ছা, এটা 90 ডিগ্রি ধরলাম, এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে কত 30 ডিগ্রি।
তাহলে এই যে এটা 90 আর এই দুইটা মিলে হলো কত 90 ডিগ্রি। এটা যেহেতু দুইটা কোণই সমান তাই বাহু দুইটা সমান। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজেই শুধু কি সমান সমান কোণ উৎপন্ন হয়। তো যেহেতু এটা হচ্ছে কি সমান সমান কোণ উৎপন্ন করেছে তার মানে এ বাহুটা এবং এ বাহুটা সমান, তাহলে এটা একদিক দিয়ে কি সমকোণী ত্রিভুজ, আরেক দিক দিয়ে হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা মিলে এই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা আমাদের মূলত এটা নিয়ে এখন অঙ্ক না, আমাদের হচ্ছে এটা নিয়ে অঙ্ক। একটা 90 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজে যখন একটা কোণের মান 30 ডিগ্রি, আরেকটা কোণের মান 60 ডিগ্রি এবং আরেকটা কোণের মান 90 ডিগ্রি হবে, তখন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক হবে। বাহুগুলোর অনুপাত তখন কি হবে 1/√3/2। আপাতত তোমরা শুধু এই জিনিসটা মনে রাখো, এটা ডিটেলস হচ্ছে তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন আরও ভালোভাবে জানতে পারো। বাট এখন সহজ ভাষায় এইভাবে মনে রাখো যে একটা সমকোণী ত্রিভুজে যখন তিনটা কোণের মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, তখন ওই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে 1/√3/2। এখন তোমরা বলতে পারো ঠিক আছে বাহুগুলোর অনুপাত 1/√3/2 হয়েছে, এখন আমি কোথায় কোনটা বসাবো? আচ্ছা, আমি এখন একটু ইজিভাবে বসিয়ে দিচ্ছি। এটারও একটা ব্যাখ্যা আছে, বাট এটার ব্যাখ্যা দিতে গেলে এই যে অঙ্কটার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। জাস্ট একটু মনে রাখো, এই যে এখানে হচ্ছে লম্বটা 1 হবে, অতিভুজটা হবে 2 আর হচ্ছে ভূমিটা হবে কি √3। ওকে, তাহলে আমি বাহুগুলোর অনুপাত পেয়ে গেলাম। এখন যেহেতু বাহুগুলোর অনুপাত পেয়েছি, PO হচ্ছে 2, তারপর হচ্ছে UR হচ্ছে 1 একক আর PR হচ্ছে 3 একক। এখন এগুলো দিয়ে আমার যে বাহুগুলোর মান দরকার সেই বাহুগুলো দিয়ে অঙ্ক করব। ওকে, এখন আমি কি লিখেছি, এখন ত্রিভুজ PORA PR/UR মানে এই দুইটার অনুপাত বের করব। এখন আমাকে হয়তো বা তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, কেন আমি PR আর UR দিয়ে অঙ্ক করলাম? আমি তো চাইলে PU দিয়েও করতে পারতাম, তাই না? কিন্তু কেন করেছি, PR এর মান x দেয়া আছে, তারপর মানে PR এর মান x আকারে দেয়া আছে, UR এর মানও x আকারে দেয়া আছে। মানে PR এর মান আমরা কি একটু আগেই হচ্ছে যে এখানে PR এর মান কত বের করেছি x/2, আর UR এর মান তো প্রশ্নের মধ্যে দিয়েছে, সেটাও x আকারেই দিয়েছে। যেহেতু এই অঙ্কটা x রিলেটেড মানে x এর মান বের করতে হবে, তাই আমরা যে বাহুগুলোর সাথে x আছে মানে যে বাহুগুলো x এর সাথে সম্পর্কিত সেই বাহুগুলোরই অনুপাত মূলত করব। যেহেতু পিউ বাহুর কোনো x আকারে কোনো মান দেয়া নেই, তাই পিউ বাহুটা এখানে বাদ, এটা হবে না। তাহলে আমি কি লিখেছি, এই বাহুটা PR বাহু বাই UR বাহু ইজ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু PR আগে লিখেছি PR এর মান √3 আর UR পরে লিখেছি যেহেতু নিচে UR এর মান লিখলাম। ওকে, এখানে একদিক দিয়ে এটা দুইভাবে করতে পারো, যেমন মনে করো √3 এর নিচে যেহেতু 1 আছে, এই 1টা বাদ দিলে শুধু √3, বাট আমি এভাবে না বুঝি এভাবে দেখাচ্ছি। দেখো আর কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে, PR এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হবে, PRই থাকবে, আর √3 এর সাথে যদি UR গুণ করি তাহলে কি থাকতেছে √3 × UR। ওকে, এবার আমি PR এর মান বসিয়ে দিই x/2, √3 মতো রাখলাম, UR এর মান যেটা ছিল সেটা বসালাম। ওকে, এখানে আবার কি করলাম, x/2 যা আছে তাই রাখলাম। এইখানে যেহেতু √3 এই রাশিটার সাথে গুণ অবস্থায় আছে, তাই √3কে কী করবো, এটার সাথে গুণ করব। তাহলে যেহেতু √3 উপরের রাশি, তাই এটা x এর সাথে গুণ হবে, √3 x এর সাথে গুণ করলে হবে √3x, আর নিচে কি হর আকারে 2 থাকবে। আবার এই √3 এখানে 2 এর সাথে গুণ হবে, তাহলে কত হবে 2√3। ওকে, তারপরে কি করেছি দেখো, এটা যেহেতু 2√3, এটা x এর রাশিগুলোকে একসাথে রাখবো, আর এই যে এটা শুধু যেহেতু x ব্যতীত রাশি এটাকে আলাদা রাখবো। ওকে, এটা যেহেতু এই পাশে মাইনাস আছে তাই এটাকে আমি এ পাশে নিয়ে আসলাম যাতে এটার চিহ্নটা প্লাস হয়ে যায়। এটা 2√3 এ পাশে মাইনাসের ছিল, আমি এটাকে এ পাশে নিয়ে আসছি, তাই 2√3 প্লাসের হয়ে গেছে। আর এখানে x এর রাশিটা যেহেতু আমি একসাথে লিখবো, x এর দুইটা রাশি, এই x/2 এখানে প্লাস অবস্থায় ছিল, কোনো চিহ্ন নাই মানে কি এটা যোগ অবস্থায় আছে, তাহলে এটাকে যখন সাইড চেঞ্জ করে অপর পাশে নিব তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস। ওকে, তারপরের লাইনে এই 2√3 যা ছিল তাই লিখলাম, এখানে লসাগু করলাম, 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, হর আর লসাগু যখন 1 হবে তখন লবগুলো বসিয়ে দিতে হয়, তাহলে লসাগু এবং হর 2 তাই লব যা আছে তাই লিখলাম, লসাগু হর 2 তাই লব যা আছে তাই লিখলাম। ওকে, অপর পেজে যাচ্ছি।
এখানে কি লিখলাম, ও আচ্ছা, এখানে অপর পেজে যাওয়ার আগে এখানে একটু বুঝিয়ে দিয়ে নিই। এখানে এই পাশে 2টা কি অবস্থায় আছে, ভাগ, তাহলে এই পাশে যখন আনবো সেটা গুণ হবে। তাহলে অপর পেজে আমি কি করেছি, এই পাশে 2টাকে এই পাশে এনে গুণ করে দিয়েছি। এই যে 2√3 সাথে 2টা গুণ হয়ে গেছে। তাহলে যেহেতু ওই পাশের নিচের ভাগ যেই 2টা ছিল সেটা তো এখন এখানে আর থাকবে না, তাই এখানে এটা নেই। তাহলে এখানে কি হলো, 8 আর 8 দুইটা নাম্বার একসাথে গুণ হয়ে কি হবে, 2 গুণ করলে হবে 4√3। আর এখানে কি করলাম, এখানেও x আছে এখানেও x আছে, দুই জায়গা থেকে x কমন নিলাম, বাকি রইল কত, এখান থেকে যেহেতু x কমন নিয়ে নিয়েছি তাই বাকি আছে কত, √3। আবার এখান থেকে যেহেতু x কমন নিয়ে নিয়েছি তাহলে বাকি আছে কত, 1। এখন আমাদেরকে বলেছে x এর মান বের করতে, x এর মান বের করতে বলেছে যেহেতু, তাহলে আমি কী করবো, এক্সের সাথে এই রাশিটা গুণ অবস্থায় আছে, এক্সকে এই পাশে রেখে এই রাশিটাকে, যেহেতু আমি এক্সের মান বের করবো, এই রাশিটা গুণ অবস্থায় আছে তাই এই পাশে কী করে দিব, ভাগ করে দিব। ভাগের উত্তরটা বের করার ক্ষেত্রে তোমরা অনেকেই একটা ভুল করো, বিশেষ করে আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে ভুলটা করে। কীরকম ভুল করে, যেমন মনে করো তুমি ক্যালকুলেটারে কি উঠাবে, 4√3 উঠাবে, তারপরে ভাগ দিয়ে √3 লিখবে, -1 লিখবে, তখন তোমার অ্যান্সারটা কী বের হবে জানো, তখন তোমার অ্যান্সারটা বের হবে শুধু 3। কেন, ওকে আমি বলছি। এই 4√3 সাথে কিন্তু √3 - 1 পুরোটা ভাগ অবস্থায় আছে। তুমি যদি ব্র্যাকেট না দিয়ে লিখো তাহলে কি হবে, 4√3 ভাগ √3 লিখলে কি হবে, শুধু বুঝবে কি, এই যে এইরকম, আমি একটু এখানে রাফ করে দেখাচ্ছি ভুলটা কোথায় হয়। ক্যালকুলেটারেও কিন্তু যদি তুমি সংখ্যা ঠিকভাবে না উঠাও ম্যাথটা ভুল হতে পারে। ওকে দেখো, 4√3, এই যে 4√3 ভাগ √3 - 1। এই যে দেখো, আমরা যে ছোটোবেলা ম্যাথ করার সময়, সরল করার সময় বলতাম যে গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো একসাথে থাকলে আগে বন্ধনী না থাকলে, মানে ব্র্যাকেট না থাকলে ভাগের কাজ আগে করতে হয়। তাহলে এই যে আমি এখন এখানে ব্র্যাকেট না দিলে কি হয় দেখো, ভাগের কাজ আগে করতে হয়, তাহলে এই দুটার মধ্যে ভাগ চিহ্ন আছে, তাহলে আমি কী করব, এই যে ধরো এভাবে এটাকে আলাদা যদি লিখি, 4√3 ভাগ √3, আর এই যে -1 রয়ে গেল, তো এই যে √3 কাটা ইজ ইকুয়াল টু 4 - 1 ইজ ইকুয়াল টু 3। আসলে কি ম্যাথটা এভাবে ছিল যে 4√3 সাথে কি শুধু √3 ভাগ ছিল নাকি এই পুরোটা ভাগ ছিল? তাহলে যদি এই পুরোটা ভাগ থেকে থাকে তাহলে আমাকে ক্যালকুলেটারে কিভাবে উঠাতে হবে, যদি সায়েন্টিফিক মানে নর্মাল ক্যালকুলেটার, যে সায়েন্টিফিকের মধ্যে তো অনেক ধরনের ভেরিয়েশনের ক্যালকুলেটার আছে, বিশেষ করে মানে স্কুলের লেভেলে যে স্টুডেন্টরা ওই যে FX 100 MS মেবি, এই ক্যালকুলেটারটাতে হচ্ছে কি, যদি ম্যাথটা করতে যাও তাহলে কি করবে, 4√3 লিখবে, তারপরে ভাগ চিহ্ন দিবে, ক্যালকুলেটারে ভাগ চিহ্ন দিবে, তারপরে কি করবে, ব্র্যাকেট দিবে, ক্যালকুলেটারের মধ্যে ব্র্যাকেট সাইন আছে, ব্র্যাকেট দিবে, তারপরে তুমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে পুরোটা করলে বুঝবে কি যে পুরোটাই হচ্ছে 4√3 সাথে ভাগ, তাহলে তোমার অ্যান্সারটা বের হবে এই যে এখানে যেভাবে বের হয়েছে 9.46 সামথিং, আরও কিছু বের হবে, 9.46 সাথে আরও কিছু আছে, বাট আমাদের দশমিকের পর দুইটা সংখ্যা নিলেই হবে, তাহলে x এর মান কত, 9.46। ওকে, এই অঙ্কটা কিন্তু আমি ত্রিকোণমিতিক কোণের মান ছাড়াই করেছি। আমি আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, কারণ আমি ফার্স্টেই কিন্তু বলেছি ত্রিকোণমিতিক কোণের অনুপাত যেহেতু অষ্টম শ্রেণীর বই বিস্তারিত ব্যাখ্যা নেই, তাই অনেক স্টুডেন্টই এই ম্যাথটা বুঝতে পারবে না। হ্যাঁ, হয়তোবা যদি একটা অঙ্ক বারবার একই নিয়মে বোঝানো হয়, হ্যাঁ অনেকে হয়তোবা বারবার করতে করতে অঙ্কটা অনেকটা মুখস্থ টাইপের হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে আমি যেভাবে বুঝিয়েছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে করো তাহলে ত্রিকোণমিতিক কোণের অনুপাত ছাড়াও কিন্তু ইজিলি এই মেথডে অঙ্কটা করতে পারবে। আর আমি মূলত আরেকটা কথা বলতে চাই যে যারা মূলত কিছু ইউটিউব চ্যানেলগুলোতে যারা ভুল ভিডিওগুলো ম্যাথগুলো করেছে, আসলে তাদের ম্যাথটা ভুল ম্যাথ না করিয়ে আগে ভালোভাবে একটু দেখা দরকার যে তার ম্যাথটা ঠিক আছে কি না, কারণ স্টুডেন্টরা কিন্তু জানে না, স্টুডেন্টরা তো ছোট, তো তারা ভাবে যে হ্যাঁ একটা টিচার যেহেতু ম্যাথটা করিয়ে দিয়েছে তাহলে নিশ্চয়ই এটাই সঠিক, সেও ভুলটাই শিখবে। তাই আমি বলবো যে যারা মূলত ভিডিওগুলো করে টিচারগুলো, তাদের একটু উচিত, মানে যেহেতু অনেক স্টুডেন্টরাই এখন হচ্ছে কি
অনলাইন নির্ভর পড়াশোনা করে, তাই তাদের উচিত সঠিকভাবে অঙ্কটা করে সমাধান করে দেওয়া। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো।